জিৎ মুখার্জিকে অ্যারেস্ট করতে এলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জির সঙ্গে মজা করতে থাকে পিকু। এরপরে সত্যজিৎ বলতে থাকে, মারে, আমি আমি কখনো বুঝিনি যে আসলের থেকে সুদের কদর বেশি। আমি যদি এটা আগে বুঝতাম তবে কখনো কখনো এভাবে দূরে সরে থাকতাম না। আমি এখন বুঝতে পারছি যে পিকু আর তোরা আমাকে কতটা ভালোবাসিস, আমার 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 জন্য তোরা কতটা প্রয়োজন। আমি আমি আগে বুঝতে পারিনি। যদি আগে বুঝতে পারতাম তবে আমি কিছুতেই কিছুতেই তোদের এভাবে ছেড়ে থাকতাম না। আমি অবশ্যই অবশ্যই তোকে মেনে নিতাম আর আমার নাতি নাতনিদের নিয়ে আমি আমি থাকতাম। আমি কখনো এভাবে তোদের দূরে ঠেলে দিতাম না। আমার আমার দাদু ভাই দিদি ভাইকে আমি দূরে ঠেলে দিতাম না। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ আপনি তো ফ্যামিলি কোয়ালিটি টাইম পালন করছেন আর মাঝখান থেকে আমাকে আমাকে এভাবে হেনস্থা করছেন, তাই তো? তখন দেখা যায় এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনাকে আবার কিভাবে হেনস্থা করলাম বুঝতে পারলাম না, বুঝিয়ে বললে ভালো হতো। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে তো এখানে বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছেন আপনারা। আপনার মেয়ে জামাই আমাকে কথায় বলে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকেতেও লাথি মারে, সেই অবস্থা হয়েছে আমার, সেই অবস্থা করেছেন আপনারা। তখন এই কথা শুনে হাসতে থাকে পিকু। পিকু বলতে থাকে, তুমি হাতি হতে পারো কিন্তু আমার বাবা কোনোভাবে চামচিকে নয়, বুঝতে পেরেছো? আমার পা হচ্ছে পরশুরাম, আমার পাকে চামচিকে বলবে না, আমি তোমাকে বলে দিলাম রাক্ষস দাদু। তখন পিকু বলতে থাকে, এই শিবপ্রসাদ, তুমি তোমার ছেলেকে কেন, তোমার মেয়েকে বলতে পারো না যে আমাকে রাক্ষস দাদু না বলতে? আমি কি রাক্ষস সে আমাকে রাক্ষস দাদু বলে ডাকে? তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনারা তো রাক্ষসের মতনই কাজ করেছেন, তার জন্যই তো আমার মেয়ে আমার ছেলে আপনাদের রাক্ষস দাদু বলে ডাকে। যদি যদি ভালো কাজ করতেন, এই যে দেখুন ওর দাদু ভালো কাজ করছে, ওকে ভালো দাদু বলে ডাকছে, তবে আপনিও ভালো কাজ করুন, আপনাকেও ভালো দাদু বলেই ডাকবে। আপনাকে কেন রাক্ষস দাদু বলবে? রাক্ষস দাদু মোটেও বলবে না। তখন তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে আমাকে দিয়ে 5 ফরমাস খাটানো হচ্ছে, এগুলো খাটানো হচ্ছে। আমি 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 কিছুতেই এখানে থাকবো না। আর তখন শিবপ্রসাদ বলে ওঠে, আপনাকে তো কেউ এখানে জোর করে রাখেনি, আর কেউ আসতেও বলেনি। আপনি নিজ ইচ্ছায় এসেছেন, কারণ কারণ আপনার কোর্টে ডেট আছে আর কেস থেকে বাঁচার জন্য আপনি এখানে এসেছেন। আমরা আপনাদের ডেকে আনিনি, যেতে পারেন, কোনো সমস্যা নেই। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি চুপ করে বসে থাকে। এরপরে পিকু বলতে থাকে, জানো মাম্মি, আমরা আমরা না হসপিটালে গিয়েছিলাম, তখন আমাদের উপর অ্যাটাক হয়েছিল। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, কি বলছিস এসব? আমি শুনেছি মা, আমি শুনেছি আর কেউ নাকি এসে তোদেরকে বাঁচিয়ে দিয়েছে। তখন তখন পিকু বলতে থাকে, কই, আমি তো জানি না মা। আমি আর দাদু ওখান থেকে পালিয়ে ভাইয়ের ক্যাবিনে ঢুকে যাই, সেখানে গিয়ে দেখি ভাই ঘুমিয়ে গেছে। তখন তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গিয়েছিল তো। তারপরে তারপরে আমরা গিয়ে ডেকে তুললাম, এরপরে খাওয়ালাম। কি কি রকম করে গিললো, কি কি ওটুকু ছেলে কি রকম করে খায়, আমি তো দেখেই অবাক হয়েছি। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে, আপনি আমার ছেলের দিকে নজর দিচ্ছেন? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না না, আমি তো বলছি ভালো ছেলে, খুব ভালো খায়, ভালো খায়, এটাই তো বলছি। এখনকার বাচ্চারা যা করে খেতেই চায় না, তার লাড্ডু তো ভালোই খায়, এটাই বলছিলাম। তখন তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, এটা ভালো বলেছেন। আমার ছেলে খেতে পারে, আমার ছেলেকে কখনো খাওয়ার জন্য জোর করতে হয় না, এদিক থেকে আমার ছেলে ভালো আছে। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আচ্ছা আমরা আমরা কতক্ষণ আর এরকম করে থাকবো, আর কদিন আমাদের এভাবে এভাবে এই 500 টাকার পাঞ্জাবি আর 200 টাকার পাজামা পরে ঘুরতে হবে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি চাইলে সারা জীবন পড়তে পারেন, আর যদি না চান তবে আপনি ফুটফুট করতে পারেন, সমস্যা নেই, আপনাকে আপনাকে কেউ জোর করেনি। তখন তটিনী বলতে থাকে, কি ড্যাডি, তুমি তুমি কি ফুটবুট করতে চাও, এগুলো খুলে ফেলতে চাও? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, না না রে মা, আমি এগুলো পরে কমফোর্টেবল বোধ করছি, আমার মনে হচ্ছে এগুলো পরে আমাকে রাজার মতো লাগছে। আমি 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 এই ছোট্ট ছোট্ট ঘরটাকে রাজপ্রাসাদ মনে করছি, জানিস? আমার অত বড় বিলাসবহুল বাড়িতে যে শান্তিটা না আছে, তোর এই ছোট্ট ঘরটাতে তার থেকে বেশি শান্তি আছে। আমি আমি এখানে এখানে থাকতে চাই, আর আমি রোজ এসে আমার দিদিভাইকে স্কুলে নিয়ে যাব, আবার স্কুল থেকে নিয়ে আসবো, আবার বাইরে এক্কা দোক্কা খেলবো, তাই না দিদিভাই? তখন তখন পিকু বলতে থাকে, সত্যি বলছো?
সত্যি বলছো দাদু ভাই? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ রে দিদি ভাই, আমি সত্যি বলছি। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ড্যাডি, তোমার এই কথাগুলো যে আমার কতটা ভালো লাগছে তোমাকে আমি বলে বুঝাতে পারবো না, জানো। আমার এই অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার ছেলে মেয়ে তার দাদুর সঙ্গে মজা করবে, খেলবে, হই হুল্লোড় করবে, কিন্তু তুমি তো কখনো কখনো ওদেরকে মেনে নেওনি, ওদেরকে কাছে টেনে নাওনি। এই জন্য আর কখনোই বলা হয়ে ওঠেনি আমার ছেলে মেয়েগুলো তোমাকে কতটা ভালোবাসে। এখন বুঝতে পারছো তো? তখন তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ রে মা, বুঝতে পারছি। আমার যে সব থেকে ভালো লাগছে তোর মেয়ের ভালোবাসাটা, তোর মেয়ে আমাকে যেভাবে ভালোবাসছে, আগলে রাখছে, এটাই আমার কাছে অনেক মনে হচ্ছে আমাকে আমাকে আগে এরকম ভালোবাসা কেউ দেয়নি। তোর মেয়ে যেভাবে আমাকে ভালোবেসে আগলে রাখছে, জানিস, আমাকে পিকু সবার সামনে চুমু খেয়েছে, আমাকে আমাকে ভালো দাদু বলে ডেকেছে। আমার আমার বিষয়টা অনেক ভালো লেগেছে, আমার অনেক অনেক আনন্দ লেগেছে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, লাগবেই তো, শুধু তো আপনাকে আপনাকে ভালো দাদু বলে আপনাকে চুমু খায়, আমি তো রাক্ষস দাদু। তখন তখন পিকু বলতে থাকে, হ্যাঁ তুমি রাক্ষসী। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমাকে আমাকে পোশাকগুলো পুরো কার্টুনের মতো লাগছে, আমি কি কার্টুন? তখন তখন দেখা যায় পিকু বলে ওঠে, তোমাকে কার্টুনের মতো লাগছে বলছো কেন? তুমি তো সত্যিই কার্টুন। আর তোমাকে আমি আমাদের যে অ্যানুয়াল ফাংশন হয় না, ওখানে ওখানে তোমাকে আমি জোকার সাজিয়ে দেব, তুমি যাবে? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ যাবো তো, আমি যাবো তো তোমার সঙ্গে আমি জোকার সেজে যাব, আর ওখানে গিয়ে আমি সবার সামনে খেলা দেখাবো। তখন এই কথা শুনে পিকু হাসতে থাকে আর বলতে থাকে, ঠিক বলেছো, তোমাকে জোকার সাজলে সত্যিই ভালো লাগবে। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ও সত্যজিৎকে খেতে দিয়ে দেয় তটিনী। ঠিক তখনই দেখা যায় জিৎ মুখার্জি ফোন করে শিবপ্রসাদের ফোনে। তখন তখন দেখা যায় জিৎ মুখার্জির ফোন পেয়ে শিবপ্রসাদ আড়ালে চলে যায় আর বলতে থাকে, কি হয়েছে, আপনি কেন ফোন করেছেন আপনি? তখন দেখা যায় জিৎ মুখার্জি বলতে থাকে, তুমি আমার প্রত্যেকটা অফিসে রেড চালিয়েছো, কেন কেন করেছো এটা? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনার প্রত্যেকটা অফিসে বেআইনি জিনিসপত্র আছে, তাই তাই রেড চলেছে। কেন, কোনো সমস্যা? আপনার প্রত্যেকটা ফ্যাক্টরি আমি চাইলে এক্ষুনি বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি আমি একটু একটু সহানুভূতি দেখিয়ে এখন কিছু করছি না। তবে আপনার বেআইনি যত জিনিসপত্র আছে সবকিছু বন্ধ করে দেব আমি, এই কথাটা আমি আপনাকে দিচ্ছি। এরপরে তটিনী এসে বলতে থাকে, কি হয়েছে, তুমি কার সঙ্গে কথা বলছো? তখন তখন তটিনী বলতে থাকে, জিৎ মুখার্জি ফোন করেছে, তোমার কাকাই। তখন তখন তটিনী বলে ওঠে, ফোনটা আমাকে দাও, আমি কথা বলছি। এরপরে শিবপ্রসাদ ফোন দিলে তখন তখন তটিনী বলতে থাকে, কি ব্যাপার মিস্টার জিৎ মুখার্জি, ফোন দিয়েছেন কেন আপনি? আমার হাজবেন্ডের কাছে ফোন দেওয়ার মানেটা কি? তখন তখন দেখা যায় এই কথা শুনে জিৎ বলতে থাকে, নিজের বাবাকে তো নিজের দলে টেনে নিয়েছিস, তোর বাবাকে তো মনটা গলিয়ে দিয়েছিস, আর তোর স্বামী এদিকে আমার অফিসগুলোতে রেড চালাচ্ছে, আমার অফিসগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না। এরপরে তটিনী বলতে থাকে, আজকে আজকে তুমি অ্যারেস্ট হবে, এই কথাটা আমি তোমাকে দিচ্ছি, এই কথাটা মাথায় রেখো, তুমি তোমার নিজ বাড়ি থেকেই অ্যারেস্ট হবে। তোমার মেয়েদের সামনে, তোমার ওয়াইফের সামনে, সবার সামনে তুমি আজকে অ্যারেস্ট হবে, তোমাকে আজকে অ্যারেস্ট করা হবে। তখন এই কথা শুনে জিৎ বলতে থাকে, কেন, আমি কি করেছি, আমাকে কেন অ্যারেস্ট করবি? কোনো প্রমাণ ছাড়া কাউকে কেউ অ্যারেস্ট করতে পারে না। তখন তটিনী বলতে থাকে, সব প্রমাণ আছে, সকল প্রমাণই আছে, যেগুলো প্রমাণ দেখালে তুমি আর কখনোই কখনোই জেল থেকে বেরোতে পারবে না। কিন্তু তোমাকে আমি তো শাস্তি দেবই, আর এতটা এতটা দীর্ঘ শাস্তি দেব না যার জন্য তোমাকে সারাটা জীবন জেলে কাটাতে হয়, কারণ কারণ হাজার হলেও তো তুমি আমার কাকাই, তাই না? তখন দেখা যায় এই বলে জিতকে বলতে থাকে, ফোনটা এক্ষুনি কেটে দাও, আর ফোন করবে না, বুঝতে পেরেছো? এরপরে দেখা যায় ফোনটা কেটে দেয় তটিনী। ফোন কেটে দিয়ে শিবপ্রসাদকে বলতে থাকে, এই লোকটার সঙ্গে কোনো কথা বলবে না, লোকটা শুধু নিজের স্বার্থ বোঝে আর নিজের স্বার্থই খোঁজে, ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কিন্তু উনি ফোন দিলে আমি কি করবো তো, তুমি বলো তো? তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আচ্ছা, আমাকে একটু বেরোতে হবে, আমাকে একটু ডিটারজেন্ট মার্কেটে যেতে হবে, সেখান থেকে আমি আসছি। এরপরে দেখা যায় তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, ড্যাডি, তোমরা কি এখন বেরোবে? তখন তখন সত্যজিৎ ও কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আজকের জন্য চাই, আবার কালকে কালকে আসবো। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আবার কালকে?
তখন সত্যজিৎ মুখার্জি বলতে থাকে, পরশুদিন কিন্তু হিয়ারিং আছে, কথাটা যেন মাথায় থাকে। আপনি না আসলেও আমি আসবো, আমি রেগুলার আসবো। আমার নাতনিকে স্কুলে দিয়ে আসতে হবে, তো আমাকেই দিয়ে আসতে হবে, আমি দিয়ে আসবো, আমি আমি প্রত্যেক দিনই আসবো। আমার কোনো সমস্যা নেই। তো টিনি, তুই কোনো চিন্তা করিস না। পিকুর দায়িত্ব এখন থেকে আমার, পিকুর সবকিছুর দায়িত্ব আমার, তোকে আর কিচ্ছু করতে হবে না। এরপরে এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে, ঠিক আছে, আজকে তবে তোমরা এসো, কাল সকাল সকাল চলে এসো। তখন তখন দেখা যায় সত্যজিৎ ও কর্ণা চ্যাটার্জি বিদায় নিয়ে বাড়ি চলে গেলে তখন তটিনী শিবপ্রসাদকে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে নিজের নিজের আসল ড্রেস আপ পরে চলে আসে মুখার্জি বাড়িতে। সেখানে তটিনীকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় সবাই। তখন তখন জিৎকে অ্যারেস্ট করে তটিনী অ্যারেস্ট করে বলতে থাকে, তোমাকে আমি কথা দিয়েছিলাম না, আজকের মধ্যে তুমি অ্যারেস্ট হবে, আজকের মধ্যে তোমাকে আমি অ্যারেস্ট করতে এসেছি। তখন জিৎ বলতে থাকে, তোর স্বামী তো স্পেশাল ব্রাঞ্চে আছে এটা বুঝলাম, কিন্তু তুই এই পোশাকে, তুই কে, তুই কিসে আছিস, তুই কি আবার ভেদ ধরেছিস নাকি? তখন তখন তটিনী বলতে থাকে, আমি ভেদ ধরি না কাকাই, আমি ভেদ ধরি না। এ কথাটা তুমি খুব ভালো করেই জানো। এরপরে দেখা যায় নিশা প্রকাশ, তারপরে তারপরে তাদের পুরো টিম বেরিয়ে আসে। এটা দেখে অবাক হয়ে যায় জিৎ মুখার্জি। তখন তখন জিৎ বলতে থাকে, এই মেয়েটা তার মানে তোমাদের লোক, তোমাদের হয়ে কাজ করে? তখন তখন দেখা যায় নিশা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, রটিনি আমাদেরই লোক, আর আমরা একটা ডিপার্টমেন্টে আছি, সেই ডিপার্টমেন্টটা আমরাই চালাই, আর সেই ডিপার্টমেন্টের মাথায় বসে আছে তটিনী। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় জিৎ মুখার্জি। তখন দেখা যায় আরাধিয়ার মা বলতে থাকে, প্লিজ তটিনী, ও তো তোর কাকাই হয়, ওকে ছেড়ে দে, ওকে নিয়ে যাস না। ও কি করেছে বল? তুই তো বুঝতে পারছিস যে ও তোর কাকাই হয়, তোর বোনেরা আছে, সবাই আছে। তুই এভাবে ওকে নিয়ে গেলে তোর বোনদের কি হবে, তুই কি ভাবতে পারছিস? তখন তটিনী বলতে থাকে, সেটা আগে ভাবা উচিত ছিল কাকিমণি, আগে ভাবা উচিত ছিল। তুমি তো এখনো শুধরাওনি, এখনো তো প্রতিনিয়ত মানুষকে জ্বালিয়ে যাচ্ছ, তাই না? তখন তখন দেখা যায় এ কথা শুনে তখন তখন কৃপণা বলতে থাকে, তটিনী, মুখ সামলে কথা বল, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। তখন তখন দেখা যায় নিচে চিৎকার চেঁচামেচি শুনে নেমে আসে আয়ুষী, নন্দিনী ও নন্দিনীর মা। তখন তটিনীকে এই পোশাকে দেখে অবাক হয়ে যায় নন্দিনী বলতে থাকে, তটিনী, তুই এসব কি পোশাক পরেছিস, তুই কে বলতো? তখন তখন তটিনী বলতে থাকে, আমি আমি যে কে এটা তুই এখন বুঝতে পারবি দিদি, এই বলে নিজের কার্ডটা বের করে দিলে তখন নন্দিনী অবাক হয়ে যায় আর বলতে থাকে, বাহ, দেখছি জামাই বউ সবাই ডিপার্টমেন্টে আছে, তবে আমরা আমরা কি করছি, আমাদের কেউ ঢুকানো যায় কিনা দেখ না। তখন এই বলে হাসতে থাকে নন্দিনী। তখন নন্দিনী বলতে থাকে, তাই এখানে কেন এসেছিস? তখন তখন তটিনী বলতে থাকে, এই তো মিস্টার জিৎ মুখার্জিকে তুলতে এসেছি। উনি যেরকম ভাবে বেআইনি কাজ শুরু করেছে, ওনাকে যদি জেলে না পোড়া হয় তবে তবে অনেক বড় বিপদ হয়ে যাবে। উনি সবার ক্ষতি করে দেবে, তাই ওনাকে আর বাইরে রাখা যাচ্ছে না, বাইরে রাখা সম্ভব না দিদি। তখন দেখা যায় এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, এসব কি বলছিস? উনি সত্যিই কি এরকম কোনো কাজ করেছে? তখন তটিনী বলতে থাকে, এটা কি তোকে বলতে হবে দিদি, তুই জানিস না? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, আমি জানি যে ওরা অন্যায় করেছে, কিন্তু তার থেকেও যদি বেশি কিছু করে থাকে, আমি নিজ দায়িত্বে তোকে ওনাকে ওনাকে তোর হাতে তুলে দেব। তখন তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে দিদি, এখন আর কিছু করতে হবে না, এখন এখন আমাকে যেতে হবে, আমার ডিপার্টমেন্টে সবাই অপেক্ষা করছে। এরপরে দেখা যায় জিতকে নিয়ে চলে আসে তটিনী। তখন এদিকে ত্রিপর্ণা নন্দিনীর কাছে হাত জোড় করতে থাকে আর বলতে থাকে, প্লিজ নন্দিনী, কিছু একটা কর, ও তো তোর কাকাই হয়, তুই বুঝতে পারছিস না? তোর বোন আছে, আয়েশি আছে, আরাধ্যা আছে, এদেরকে কে দেখবে বল? তখন দেখা যায় এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, কেন, আমরা কি কেউ হারিয়ে গেছি না মরে গেছি? আমরা তো সবাই আছি, তাই না? আর আয়েশি, আরাধ্যা, এরা সবাই সবাই ম্যাচিউর, ওরা সবাই বড় হয়েছে। আরাধ্যার তো বিয়ে হয়ে গেছে, এখন শুধু আয়েশিকেও সবাই মিলেই দেখা হবে। আর যে অন্যায় করে তাকে প্রশ্রয় দিলে আরো অন্যায়টা বেড়ে যায়। ও কাকাইকে একটু শাস্তি পেতে দাও, একটু কদিন পরে অবশ্যই আমি নিজ দায়িত্বে ছেড়ে আনবো, তোমাকে আমি কথা দিচ্ছি। কিন্তু এখন পারবো না গো, এখন একটু ওনাকে শাস্তি পেতে হবে, কারণ উনি যা শুরু করেছে, এভাবে এভাবে চলতে থাকলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন এ কথা শুনে
এ কথা শুনে বিপর্ণা বলতে থাকে, তোরাই তো দুর্ঘটনাগুলো ঘটাচ্ছিস, তোরা দুই বোন মিলে আমাদের জীবনটা একদম তছনছ করে দিয়েছিস, আমাদের জীবনটা একদম নরকে পরিণত করে দিয়েছিস।